This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে আরো একবার TV9 বাংলায়। শর্মিষ্ঠা এবং তন্নিষ্ঠার সঙ্গে আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরু করছি সন্ধ্যা সুপার প্রাইম টাইম। আর শুরুতে এই মুহূর্তে আমাদের বালির দিকে নজর রাখতে হবে। বালিতে তপ্ত হচ্ছে রাজনীতি। শুভেন্দু অধিকারী রোড শো, সেই রোড শোকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে ধুমধুমার পরিস্থিতি। ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এর প্রচারে ব্যাপক উত্তেজনা। শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল, পাল্টা শুভেন্দু অধিকারী জয় শ্রীরাম স্লোগান দেন। আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন। সুপ্রিয়, পরিস্থিতি এতটা উত্তপ্ত কিভাবে হয়ে উঠলো? দেখো, লালবাবা কলেজের সামনে থেকে সঞ্জয় সিং বালির বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী তার হয়ে যখন রোড শো করছিলেন শুভেন্দু অধিকারী, দীর্ঘ বেশ কয়েক কিলোমিটার পথ অতিক্রম করার পর কিছু সময় আগেই এখন এই মিছিল বা রোড শো এসে পৌঁছেছে জিটি রোডে, এবং এই জিটি রোডে ওঠার আগেই গোস্বামীপাড়া রোড, ঠিক সেই জায়গা থেকে যখন এই রোড শো বিজেপি প্রার্থীকে নিয়ে শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছিলেন, বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক, যেটা অভিযোগ একেবারে শুভেন্দু অধিকারী এবং বিজেপি প্রার্থী যারা ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে, এবং পাল্টা দলীয় যারা বিজেপি কর্মীরা ছিলেন তারাও কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন। অর্থাৎ দুপক্ষের যারা কর্মী সমর্থকরা ছিলেন তাদের স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এমনকি দুপক্ষের যারা কর্মীরা, যে সমস্ত তৃণমূল কর্মীরা জমায়েত করেছিলেন, যেটা অভিযোগ, তাদের সঙ্গে কিন্তু একটা হাতাহাতির পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়, এবং এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হতে পারে সেই আশঙ্কা থেকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী আগে থেকে এই গোটা রোড শো এর সামনে থেকে শুরু করে পিছন সর্বত্রই মোতায়েন করা ছিল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল, কিন্তু তারপরেও কিন্তু একটা অশান্তির পরিস্থিতি তৈরি হলো। কিছু না, বালির ওসির জন্য হয়েছে, সাসপেন্ড দাবি করছে। আমাদের কর্মসূচিতে আমি 3 কিলোমিটার ওদের বুকের উপর দিয়ে দাপিয়েছি। আমার সঙ্গে 5,000 লোক ছিল, 20,000 জনগণ, বাড়ির কোনো বাড়ির ছাদ ফাঁকা ছিল না। সঞ্জয় সিং 20,000 ভোটে জিতবে। বালির ওসির সাসপেনশন দাবি করছে। রিটিন কমপ্লেন করব, ইলেকশন কমিশনকে জানাবো, এবং যা করার তাই করব। একবার সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বালিতে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। একদিকে তৃণমূল সমর্থক, অন্যদিকে বিজেপি সমর্থকেরা একে অপরকে লক্ষ্য করে স্লোগান পাল্টা স্লোগান দিতে থাকেন। শুভেন্দু অধিকারী তিনি জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে দেন। আমরা এই মুহূর্তে আরো একবার চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি কার্যত রণক্ষেত্র তৈরি হয়েছিল, এখন এই মুহূর্তে কি অবস্থা?
দেখো গোস্বামীপাড়া রোড, জিটি রোডের উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে কিছুটা এগিয়ে গিয়েই ডান দিকে কিন্তু সেই গোস্বামীপাড়া রোড এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যে টহলদারি সেটাও কিন্তু দেখতে পাচ্ছ। অর্থাৎ সর্বত্রই যেভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছেন, এই হাওড়া এলাকাতেও কিন্তু একইভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছেন এবং তারই মাঝে এদিনের এই যে রোড শো, সেই রোড শোকে কেন্দ্র করেও কিন্তু একটা অশান্তির আশঙ্কা ছিল। তার কারণে আমরা যেটা দেখলাম যে লালবাবা কলেজের সামনে থেকে যখন এই রোড শো শুভেন্দু অধিকারী এবং বালি বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জয় সিংয়ের নেতৃত্বে, সঞ্জয় সিংকে নিয়ে শুরু হয়, সেই সময় থেকে কিন্তু বিশাল পুলিশি উপস্থিতি বা পুলিশ বাহিনীর উপস্থিতি আমরা দেখছিলাম। কিন্তু দীর্ঘ বেশ কয়েক কিলোমিটার পথ অতিক্রম করার পর একেবারে গোস্বামীপাড়া রোডের কাছে যখন এই রোড শো এসে পৌঁছয়, দিনের বিজেপির এই রোড শো এসে পৌঁছয়, যেখানে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এবং শুভেন্দু অধিকারী তারা হুটখোলা জিপের ওপর থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছিলেন। ঠিক সেই সময় কিন্তু পাল্টা আমরা দেখতে পারলাম যে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকেরা তারা জমায়েত করে আগে থেকেই ছিলেন দলীয় পতাকা নিয়ে এবং তারা শুভেন্দু অধিকারী এবং সঞ্জয় সিংকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে এবং পাল্টা যারা বিজেপি কর্মীরা ছিলেন বা সমর্থকরা ছিলেন তারাও কিন্তু একেবারে জয় শ্রীরাম। ধন্যবাদ তোমাকে, নজর রাখো। গতকাল দীপক বর্মনের সঙ্গে ঠিক কি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন। আজ ফালাকাটায় যখন জনসভা করলেন অমিত শাহ, সেখান থেকে হুঙ্কার তার যে তৃণমূল ভেবেছে দীপক বর্মনের উপর হামলা চালিয়ে ভোটে জিতবে, হামলাকে ভয় পায় না বিজেপি। 23 তারিখ তৃণমূলের গুন্ডারা যেন ঘর থেকে না বেরোয়, না হলে 5 তারিখের পর উল্টো করে ঝুলিয়ে সিধে করা হবে। वो समझती है कि कुछ करे बगैर दीपक बर्मन पर हमला कर कर चुनाव जीत जाएगी। अरे ममता दीदी, दीपक दा भाजपा के कार्यकर्ता है, भाजपा के कार्यकर्ता है। हम भाजपा वाले तेरे हमलों से नहीं डरते और मैं आज कहकर जाता हूं, इस चुनाव में ममता का एक भी गुंडा आपको उंगली नहीं लगा पाएगा, नहीं लगा। और ममता के गुंडे भी सुन ले, 5 तारीख के बाद भारतीय जनता पार्टी की सरकार आने वाली है। घर में बने रहना 23 को, नहीं तो 5 के बाद उल्टा लटका कर सीधा करने का काम। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। অমিত শাহ এসে হুমকি দিচ্ছে 23 তারিখ সব বাড়িতে ঢুকে থাকবে। গুজরাটের গুন্ডা এসে বাঙালিকে হুমকি দিচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে। আমি অমিত শাহকে বলবো, যদি মেরুদণ্ড সোজা থাকে আর বুকের পাটা থাকে, 4 তারিখ বাংলায় থাকবেন। বিকেলে দেখা হবে, বিকেলে দেখা হবে। 12টার পর মুখটা দেখতে চাই, 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর। আর এখানে তো ব্যবধান বাড়ানোর লড়াই। ভয় আউট, ভরসা ইন। মোদীর মন্ত্রে রাজ্য সরকারকে নিশানা স্মৃতি ইরানি। অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যকে তুলোধনা করলেন। উন্নয়নের ইস্যু নিয়ে কথা বলতে চায় না তৃণমূল, মাছ নিয়ে মিথ্যাচার করছে তারা, তো স্মৃতি ইরানি। দিল্লির ভোটে আপনারা মহিলাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা রাখেননি। এখানে আপনারা 3000 টাকার কথা বলছেন, মানুষ বিশ্বাস করবে? তৃণমূল কিন্তু এই প্রচারটাই নিয়ে মানুষ তাই বিশ্বাস করবে কেন কি লাডলি লক্ষ্মী যোজনাটা শুরু করা পলিটিক্যাল অর্গানাইজেশন বিজেপি। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান শুরু করেছিলেন। আজকে যদি আপনি মহারাষ্ট্রের কথা বলুন, ওখানে 1.5 কোটি মানুষ মহিলারা পাচ্ছে টাকাটা। দিল্লিতে এখন পুরো রেজিস্ট্রেশন প্রসেসটা অন। তো যেখানে যেখানে বিজেপির সরকার, ওখানে তো আমরা ডাইরেক্ট খাতায় তুলে দিয়েছি টাকাটা। আর খাতাটা খোলার কাজটাও মোদির জনধন যোজনা করেছে। পশ্চিমবাংলায় 5,60,00,000 জনধন অ্যাকাউন্ট মোদি সরকার খুলেছে। আর তৃণমূল বারবার বলছে যে তারা
আপনারা তাদেরকে নকল করছেন, তার কারণ লক্ষ্মীর ভাণ্ডার তারা অনেক আগে দিয়েছেন। গুন্ডার আজকে কেউ নকল করে? মহিলারা ধর্ষিত হয় তখন বলছে কি এটা সাধারণ ঘটনা, ওটা নকল হচ্ছে? পশ্চিম বাংলায় ইনফিল্ট্রেটার্স আসছে, ইনফিল্ট্রেটার্স ওরা সুযোগ দিচ্ছে, ওটা নকল হবে আমাদের থেকে? তাই আমরা বলছি ভয়টা আউট, ভরসা ইন, কৃপা বিজেপিকে ভোট দিন। আমিষ, নিরামিষ, মাছ, মাংস, এগুলো কি রাজ্য একটা রাজনীতির ইস্যু হতে পারে? কে শুরু করেছে? তৃণমূল কংগ্রেস তো। রাজনীতিটা তৃণমূল কংগ্রেস শুরু করেছে মাছের। আপনি আমায় বলুন, আমি স্মৃতি ইরানি মাছ খেতে পারি, ওটা আপনার কোনো বিষয় পলিটিক্যাল? আপনি আমায় বলুন দিদি রুহু কাতলা ইলিশ কিভাবে বেঁচে খায়, আমায় দেখা, আমি ওটা দেখিয়ে দেবো। কিন্তু ওটার জন্যে আপনার কোনো পলিটিক্যাল এবং সোশ্যাল আর ইকোনমিক ডেভেলপমেন্ট হবে? তৃণমূল কংগ্রেস চায় না কি বিকাশের ইস্যুজের ওপরে আমরা আলোচনা করি। বিজেপি এলে মা বোনেদের নিরাপত্তা দিতে রক্ষী মোতায়েন করা হবে। কুলদীপ সিং সেঙ্গার বিজেপির বিধায়ক, যে ধর্ষণ করার পর, গণধর্ষণ করার পর মেয়েটির বাবা যখন থানায় অভিযোগ করতে যায়, থানার মধ্যে পিটিয়ে খুন করে, মেয়েটিকে গাড়ি চাপা দিয়ে খুন করার চেষ্টা করে, এবং নরেন্দ্র মোদীর সরকার, অমিত শাহ দিল্লি পুলিশ ওই মেয়েটির পরিবার যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে যায়, দিল্লি থেকে পেটাতে পেটাতে তুলে দেয়। মা বোনেদের নিরাপত্তা নিশ্চিত করবে কে? ব্রিজভূষণ, যে ভারতীয় মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতন করে, তাকে নরেন্দ্র মোদী পাশে বসিয়ে মা বোনেদের নিরাপত্তা দেবে। মা বোনেদের নিরাপত্তা সুনিশ্চিত করবে কে? প্রজ্জ্বল রেভান্না, যে ধর্ষকের সমর্থনে নরেন্দ্র মোদী নিজে প্রচার করেছেন। মা বোনেদের নিরাপত্তা নিশ্চিত করবে কে? কর্ণাটকের বিজেপির বিধায়ক মুনিরত্নম, যিনি তার মহিলা সহকর্মীকে গণধর্ষণ করিয়েছেন। মা বোনেদের নিরাপত্তা নিশ্চিত করবে মনোহরলাল ধাক্কার, যিনি এক্সপ্রেসওয়ে ন্যাশনাল হাইওয়ের উপর তার মহিলা সহকর্মীর সাথে কি অসভ্য আচরণ করেছিলেন, সিসিটিভি ক্যামেরা ধরা পড়েছিল। তো বিজেপি সারা ভারতে মা বোনেদের নিরাপত্তা নিশ্চিত করেছে। উন্নাও, হাতরাস থেকে কাটুয়া থেকে মণিপুর, সারা ভারতবর্ষ এই ছবি দেখেছে। বিধাননগরে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। কোন অভিযোগে? তার বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানো এবং প্রভাবিত করার অভিযোগ উঠছে। 10 দিনের জেল হেফাজতের নির্দেশ। গতকালই কমিশন এবং বিধাননগরের সিপির সঙ্গে দেখা করে অভিযোগ জানান বিজেপি প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়। নির্মল দত্ত স্ত্রী, বিধাননগরের 38 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। প্রায় 1.5 দশক ধরে নির্মল দত্ত নামক এই ব্যক্তি, উনি এককালে এখানকার পৌরপিতা ছিলেন, তারা ধারাবাহিকভাবে এখানে সন্ত্রাসের সৃষ্টি করেছেন, ভয়ের বাতাবরণ তৈরি করেছিলেন, যে ওনারা নাকি যে যেখানেই ভোট দিক সেটা জেনে যাবেন, এবং ওরা পরবর্তীকালে যদি ওদের শাসক দলের পক্ষে কেউ ভোট না দেয় তাহলে তার উচিত শাস্তি দেবেন। তো এর পরিপ্রেক্ষিতে গতকাল আমরা পুলিশ কমিশনারের কাছে দেখা করি। রাত্রিবেলা 8:10 আমরা পুলিশ কমপ্লেন জমা দিই। ওনার যে ভিডিওটাতে উনি বুক চাপড়ে বলছেন উনি নাকি জেনে যাবেন। আমরা আজ সকাল থেকে আইনি উপায়ে ওনাদের বারবার চিঠি চাপাটি করতে থাকি। তার পরিপ্রেক্ষিতে এখন নির্মল দত্ত আমার মনে হয় শ্রীঘরে জায়গা পেয়েছেন। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ, আর সেই অভিযোগে এই গালতের নির্মল দত্ত এবং তার অনুগামীরা কি করলেন? তার অনুগামীরা গিয়ে আদালতে বিক্ষোভ দেখালেন বলে জানতে পারা যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, 38 নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, তাই ভোটের আগে ফাঁসানোর অভিযোগ নির্মল দত্ত। ঠিক আছে, ভয় পেয়ে গেছে মানুষ। 2021 করেছিল, দেখেছিলেন কি করেছিল, আর 2026 করলো। এত বড় ভয় পেয়েছে এখানে। এমনি আমাদের ওয়ার্ড জিতা ওয়ার্ড, উন্নয়নের ভোট। সন্দেশখালীর অলিতে গলিতে কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে। মাইখাতে ভোটারদের অভয় বার্তা বিএসএফ কর্তার, কারণ সন্দেশখালী বিধানসভা কেন্দ্র, সেখানে একটা সময় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, এরকম একটা ছবি আমরা দেখেছিলাম। তার আগে নানান রকম অত্যাচার হয়েছে বলে অভিযোগ উঠেছে সন্দেশখালীর 1 এবং 2 নম্বর ব্লকের মানুষের মধ্যে। আর সেই কারণে কেন্দ্রীয় বাহিনী সেখানে টহল দিয়ে সাধারণ মানুষকে বোঝাচ্ছে নির্ভয় ভোট দিতে যাবে। তো নিজের অধিকার তো নিজের ফিরিয়ে দেওয়া, এটাই তো আমাদের ভারতবর্ষের যে প্রশাসনের এটাই তো কাজ। তারা এটাই করছে, আমরা এটা আনন্দিত। তাদেরকে কোনো প্রভাব পড়বে? ভয়ের কোনো আতঙ্কের মধ্যে থাকছেন আপনারা? আছে, আমরা তো আরো আনন্দিত। আমরা নিজের ভোট নিজেই গিয়ে দেবো। দীর্ঘদিন ধরে তো ভোট মনে হচ্ছে আপনারা এখানে পুলিশ থেকেও হেল্প করবে আপনাদেরকে। আমরা এমন কোনো হলে আমরা পুলিশকে তো নিশ্চয়ই জানাবো। গাড়ি তল্লাশি নিয়ে এবার নির্বাচন কমিশনকে তোপ দেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়িও কেন্দ্রীয় বাহিনী তল্লাশি করতে গিয়েছিল, এরকমই দাবি করেন তিনি।
শুধু তৃণমূলের গাড়িতে তল্লাশি কেন, বিজেপিকে কেন ছাড় দেওয়া হচ্ছে প্রশ্ন তুলেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীরা এ রাজ্যে টাকা নিয়ে আসছেন, এরকম বিস্ফোরক অভিযোগও শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা। आज दमदम एयरपोर्ट में हमारा गाड़ी का पास में भी आया सेंट्रल फोर्स। मैंने बोला क्या चेक करो चेक करो, हम चाहते हैं तुम हमारा गाड़ी भी चेक करो। अगर तृणमूल का ऑल लीडर को चेक होगा तो प्राइम मिनिस्टर को क्यों नहीं होगा? क्यों सीएपीएफ का गाड़ी चेक नहीं होगा? क्यों होम मिनिस्टर का गाड़ी चेक नहीं होगा? क्यों बीजेपी का गाड़ी चेक नहीं होगा? खाली तृणमूल को होगा? ऐसा ही इलेक्शन चलेगा? क्या चल रहा है देश में? देश को खतरे में डाल के आप लोगों ने सेंट्रल मिनिस्टर रुपया लेके आते हैं। आपका सेंट्रल फोर्स का गाड़ी में क्या क्या आते हैं मेरे को पता है। If you have the guts, you check my car every day before checking to anybody else. आज भी आप दमदम में आए थे, मैंने छोड़ दिया, लेकिन अब भाग गया। कि हम बीजेपी लेके माफिक, हम चोर डकैत नहीं हूँ, हम राजनीति करते हैं, एक पैसा भी सैलरी हम गवर्नमेंट से नहीं लेता है, इसको समझना चाहिए। ये झूठा गद्दारी कितना दिन चलेगा? যদি দরকার হয় তো যে কোনো লোকের গাড়ি তল্লাশি হবে, যদি দরকার হয় যে কোনো লোকের গাড়ি তল্লাশি হবে। এতে গণতন্ত্রে কোনো এর গাড়ি ওর গাড়ি বলে নেই। কিন্তু উনি যেটা করছেন সেটা মিথ্যাচার করছে, উনি যেটা করছেন অপপ্রচার করছেন। কেউ ওনার গাড়ি তল্লাশি করতে আসেনি। আর আমি মনে করি যেটা যে আসা উচিত তার কারণ বিশ্বাসযোগ্যতা যার নেই তার গাড়ি তল্লাশি হওয়া উচিত। যিনি ডাকাত নামে পরিচিত তার গাড়িতে অনেক কিছু ডাকাতির বিষয় থাকতে পারে। এদিকে দলের নেতাদের গাড়িতে তল্লাশির জন্য হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হচ্ছে বলে নির্বাচন কমিশনের স্ক্রিনশট তুলে ধরে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী বাদে তৃণমূলের সব নেতার গাড়ি তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেক ও তার স্ত্রীর গাড়িতেও তল্লাশির নির্দেশ এসেছে হোয়াটসঅ্যাপে। টাকা পাচারের অভিযোগে তল্লাশির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, দাবি করছে তৃণমূল। ভোটের মুখে তৃণমূলকে টার্গেট করার অভিযোগ উঠেছে।